আর একদিন পরেই মকর সংক্রান্তি। কপিল মুনির মন্দিরের ইতিহাস জানেন? জানতে ভিডিওটার সাথে থাকুন আর এখানে বিস্তারিত জানবেন এখানে কারা প্রথম স্নানের অধিকারী হন, কুম্ভ স্নান কেন করা হয়, তাছাড়াও কুম্ভ মেলায় স্নান করলে কি হয়, সবটাই বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। বন্ধুরা সাথে থাকুন, আশা করি ভালো লাগবে, স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আর বলবো আজকে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন এই প্রয়োজনীয় তথ্যগুলো, আর লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর ভিডিও শেষে অবশ্যই জয় কপিল মুনির জয় বলে লিখে তারপরে যাবেন। আর আপনারা তো অনেকেই স্নান করেন, যারা বাড়িতে স্নান করেন, যারা যেতে পারবেন না গঙ্গায়, অবশ্যই জলের মধ্যে একটু তিল আর গঙ্গা জল মিশিয়ে কিন্তু স্নান করবেন এই দিন। কারণ ওই দিন হচ্ছে ষটতিলা একাদশী, সেই জন্য তিল মিশিয়ে স্নান করলে আরো বেশি ভালো হয় বাড়িতে যারা করবেন। আর যারা গঙ্গায় যেতে পারবেন তো খুব ভালো, যারা সাগরে যাবেন তা সৌভাগ্যবান, কারণ সবাই তো যেতে পারে না চাইলেই। তো যারা যেতে পারবেন তারা অবশ্যই সৌভাগ্য করেই সেখানে যেতে পারবেন, ইচ্ছা হলেই যেতে পারে না ভগবান না টানলে। তো যাই হোক, সবাই কম বেশি স্নান করুন বাড়িতে ওই দিন, এমনিতেই পৌষ সংক্রান্তি, তাছাড়াও কুম্ভ স্নান। তো চলুন বিস্তারিত আমরা জেনে নিই আজকে। তো আর বলবো অল বটনে কিন্তু প্রেস করে রাখবেন, তাহলে আমি এই ধরনের ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎই পেয়ে যাবেন। এই মকর সংক্রান্তির দিন লক্ষ লক্ষ মানুষ কিন্তু ভিড় জমাবে এই গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমে। সাগরে পুণ্য স্নান করে তারা পুজো দেবেন। তার আগে আমরা জেনে নিই কপিলমুনির আশ্রমের ইতিহাস। আমি তো অত ভাগ্য করিনি, তো গত বছর আমি যখন শাহী স্নান হয়েছিল, আপনারা জানেন গত বছর শাহী স্নান গেছে, অনেক বছর পরে হয় সেই সেরকম একটা সংযোগ আসে। তো আমি গেছিলাম ওই মকর সংক্রান্তির পরে কদিন, তখন ওই প্যান্ডেল কম বেশি খুলেছে আর কি, আপনারা দেখতে পাবেন, আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, ওটা আমারই নিজের তোলা। তো আমি ওখানে গেছিলাম, আমার খুব ভালো লেগেছিল স্নান করতে, একটা একাদশীতেই আমি গেছিলাম ওখানে। খুব ভালো লেগেছিল, বলে বোঝাতে পারবো না, এত সুন্দর একটা স্মৃতি নিয়ে ফিরেছিলাম। সুন্দর করে পুজো দিয়েছিলাম, তখন ফাঁকা ছিল, তখন অত লোক ছিল না, ভিড়টা হয় কুম্ভ স্নানের সময়। তো যাই হোক, আমরা ভিড়ে যেতে পারিনি বলে ফাঁকাতেই গেছিলাম। আজকে আমি ইতিহাসটা আপনাদের একটু শেয়ার করি কপিল মুনির আশ্রমের। এই কপিল মুনির আশ্রম হলো ভারতীয় অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরে অবস্থিত একটি হিন্দু মন্দির। এটি হিন্দুদের জন্য সব থেকে পবিত্র তীর্থস্থানগুলির মধ্যে একটি, এবং কপিল মুনি এখানে তপস্যা করেছিলেন বলে বলা হয়। জনশ্রুতি অনুযায়ী কপিল মুনির প্রথম মন্দিরটি 430 খ্রিস্টাব্দে রানী সত্যভামা দ্বারা নির্মিত হয়েছিল। সর্বশেষ অস্থায়ী মন্দিরটি বাঁশ দ্বারা নির্মিত হয়েছিল তখন। বাঁশ দ্বারা নির্মিত মন্দিরটি 50-এর দশকের শেষ ভাগে বা 60 দশকের প্রথম দিকেই বিনষ্ট হয়েছিল। প্রথমে কিন্তু এটি ইটের তৈরি মন্দির ছিল। 1961 সালে 20,000 টাকা খরচ করেই এই মন্দিরটা তৈরি করা হয়েছিল। এই মন্দিরের ছাদ বা ছাউনি তখন অ্যাসবেস্টস দ্বারা তৈরি হয়েছিল। মন্দির নির্মাণে তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় 11,000 টাকা সাহায্য করেছিলেন মন্দির প্রকল্পে। মন্দির নির্মাণের কাজ এস চক্রবর্তী অ্যান্ড কোম্পানি সম্পন্ন করেছিল। মন্দিরটি বর্তমান মন্দিরের থেকে আকারে ছোট ছিল, তখন এত বড় ছিল না। নব মন্দিরটি 1974 সালে তৈরি করা হয়েছিল। মন্দির এবং মন্দির প্রাঙ্গণটি গঙ্গা নদী এবং বঙ্গোপসাগরের তীরবর্তী হওয়ায় মাঝে মধ্যেই ভরা কোটাল বা ঘূর্ণিঝড়ের সময় মন্দির এবং মন্দির প্রাঙ্গণে সাগর এবং নদীর জল প্রবেশ করে। বঙ্গোপসাগরে 2021 সালে মে মাসের শেষ দিকে ইয়াস নামে একটি শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড় উৎপন্ন হয়েছিল। এই ঝড়ের প্রভাবে ভরা কোটালের জন্য কপিল মুনির আশ্রম ও মন্দিরে জল প্রবেশ করেছিল। সংক্ষেপে আমি কপিল মুনির আশ্রমের সম্বন্ধে আপনাদের বললাম। এবার আপনারা জানুন কুম্ভমেলায় স্নান করলে কি হয়, কেন এত লোক হুড়মুড় করে যায় ওখানে স্নান করতে। হিন্দু ধর্ম মতে এই পুণ্য লগ্নে গঙ্গায় স্নান করলে পাপ মোচন হয়, সেই কারণেই প্রয়াগে এত মানুষের সমাগম হয়। মকর সংক্রান্তির তিথিতে ভোর হতেই গঙ্গায় স্নান করেন পুণ্যার্থীরা। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস এই দিন দেবতা, দানব, কিন্নর, মানব সবাই গঙ্গাসাগরে স্নান করে পুণ্য লাভ করতে চান, তাই এত ভিড় হয়।
ছাড়াও স্নান করলে আধ্যাত্মিক শুদ্ধি হয়। নদীতে স্নানে অতীতের সমস্ত পাপ এবং কর্ম সব মুছে যায়। তাছাড়াও মনের আভ্যন্তরীণ শান্তি আনে এবং আলোকিত করে বলে বিশ্বাস করা হয়। মকর সংক্রান্তিতে কেন তিল দিয়ে স্নান করা হয়? কারণ তিলে শুদ্ধিকরণ এবং পরিষ্কারক একটি বৈশিষ্ট্য আছে বলে বিশ্বাস করা হয়। আয়ুর্বেদিক চিকিৎসায় ত্বক এবং চুলকে এই তিল পুনরুজ্জীবিত করার জন্য ব্যবহৃত হয়। অতএব মকর সংক্রান্তিতে তিলের স্নানকে শরীর এবং মনকে পবিত্র করে এবং সুস্বাস্থ্য এবং সমৃদ্ধির জন্য গড়ে তোলে। এটি কেন এত গুরুত্বপূর্ণ আমাদের জন্য সেটা একটু জেনে নিই। সমুদ্র মন্থনের সময় অমৃতের কলস থেকে ফোঁটা পড়েছিল বলে বিশ্বাস করা হয় সেই অমৃত। বিশেষত এটি প্রয়াগ এবং হরিদ্বারেই বেশি, তাই এই স্থানগুলোই বেশি পবিত্র। জ্যোতিষের যে গুরুত্ব আছে এই দিনে সেটা বলি। সূর্য মকর রাশিতে প্রবেশ করলে এই তিথি শুরু হয়, যা আধ্যাত্মিক শুদ্ধির জন্য শুভ। এই দিনে গঙ্গা, যমুনা, সরস্বতী অর্থাৎ ত্রিবেণী যেটা এলাহাবাদে আছে, অন্যান্য পবিত্র নদীতে স্নান করলেও কিন্তু পাপ মোচন হয়। মানে ওখানেও করতে পারেন বা আপনারা আশেপাশে যদি ছোট নদী বা গঙ্গায়ও আপনারা স্নান করলেও আপনাদের সেই পুণ্যলাভই হবে। আর এটি মন এবং শরীরকে পবিত্র করে শান্তি আনে এবং জীবনের সমস্ত কষ্ট দূর করতে সাহায্য করে বলে এই পুণ্য স্নান এতটাই গুরুত্বপূর্ণ। আর এই মকর সংক্রান্তিতে কপিল মুনির আশ্রম গঙ্গাসাগরও হচ্ছে কেন্দ্রবিন্দু, যেখানে গঙ্গা এবং বঙ্গোপসাগরের মিলনস্থলে লক্ষ লক্ষ পুণ্যার্থী পুণ্য স্নান এবং মেলায় অংশ নেয়। এটি ঋষি কপিলের তপস্যা স্থল, যিনি সাংখ্য দর্শনের প্রবর্তক ছিলেন বলে মনে করা হয়। এর একটি পৌরাণিক কাহিনী আছে, যেটা আপনারা অনেকেই জানেন। রাজা সগরের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া খুঁজতে এসে তার 60,000 পুত্র কপিল মুনিকে অপরাধী মনে করলে মুনি তাদেরকে ভস্ম করে দেন। পরে ভাগীরথী গঙ্গাকে মর্তে আনলে তারা মুক্তি পান। এই ঘটনাকে কেন্দ্র করেই এখানে পুণ্য স্নানের প্রচলন হয়েছে। গঙ্গা এবং বঙ্গোপসাগরের মিলনস্থলে অবস্থিত হওয়ায় এই স্থানটি অত্যন্ত পবিত্র, অর্থাৎ মিলনস্থল বলে। গঙ্গা আর বঙ্গোপসাগর একসাথে মিলন হয়েছে, তাই এটা মিলনস্থল। আর এইখানে মকর সংক্রান্তির দিন বিশাল মেলা হয়। পুণ্যার্থীরা কপিল মুনির মন্দিরে পুজো দেন এবং পবিত্র স্নানও করেন, সাথে মেলায়ও যোগদান করেন। এই সময় মন্দির এবং চারপাশ আলোয় সেজে ওঠে, যা এক মহোৎসবের রূপ নেয়। ভক্তদের সুবিধার্থে জল, এটিএম এর মতো আধুনিক ব্যবস্থাও চালু করা হয়েছে। ওখানকার মানুষদের এখন আর খাবার জলের অসুবিধা হয় না, ওখানে জলের ব্যবস্থাও হয়ে গেছে। কপিল মুনির আশ্রম কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বেশি দূর নয়, কলকাতা থেকে প্রায় 4 ঘন্টা রাস্তা। মকর সংক্রান্তিতে কপিল মুনির আশ্রম দর্শন এবং গঙ্গাসাগরে পুণ্য স্নান হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক অভিজ্ঞতা বলা যেতে পারে। এবার বলবো এখানে স্নানের প্রথম অধিকারী কারা। হয়তো আপনারা অনেকেই জানেন না, এখানে মেলায়, কুম্ভ মেলায় এই স্নান করার সবার আগে অধিকার থাকে নাগা সন্ন্যাসীদের। তারপরে স্নান সারেন সন্ত সমাজ, এরপর গৃহস্থরা স্নান করতে পারেন। মনে করা হয় প্রাচীনকালে হিন্দু ধর্মের ওপর যখনই আঘাত এসেছে তখনই ধর্ম রক্ষা করতে এগিয়ে আসেন এই নাগা সাধুরা। মুঘল আমলে অস্ত্র হাতে তারা অসহায় পুণ্যার্থীদের রক্ষা করতে এগিয়ে এসেছিলেন। মুঘল সেনার সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ করেছিলেন এই নাগা সন্ন্যাসীরা। তাই নাগা সাধুদের সনাতনী ধর্মের রক্ষাকর্তা বলে মনে করা হয়। এই কারণে স্নায়ী স্নান বা কুম্ভ স্নানের প্রথম অধিকারী হলেন এই নাগা সন্ন্যাসীরা। দেখছেন তো এই যে কপিল মুনির আশ্রম, এই যে মা গঙ্গা, ছোট্ট সংলগ্ন যে পুকুরটা আছে ওখানেই, এখানে মা অবস্থান করছেন। মন্দির তো আপনারা দেখলেনই ভিডিওর মাধ্যমে। আর এই স্নানের আয়োজনও করেন কিন্তু এই নাগা সন্ন্যাসীরা। অন্য সময় এই সন্ন্যাসীরা কিন্তু হিমালয়ের গুহায় বাস করেন। শুধুমাত্র কুম্ভ মেলায় এরা হাজারে হাজারে নেমে আসেন ওখান থেকে। গায়ে ভস্য মাখা, মাথায় জটা জুটো, হাতে ত্রিশূল। এই সন্ন্যাসীরা চিরকালই সাধারণ মানুষের কাছে রহস্যে ঘেরা এক সম্প্রদায়। শাহী স্নানের আগে এরা মন্ত্র উচ্চারণ করেন, শঙ্খধ্বনি দেন এবং ধূপ দ্বীপ জ্বালান। ওখানে সব জায়গায় আমাদের বাবুঘাটে, কলকাতা, এখানেও কিন্তু অনেক নাগা সন্ন্যাসীদের দেখতে পাবেন আপনারা যদি যান এই সময়। যখন ওনাদের নিয়ে কথাই হলো, একটু ওনাদের জীবনধারাও আপনাদের সাথে শেয়ার করি।
ত্যাগ ও কঠোরতা। তারা জাগতিক জীবন, পরিবার এবং সম্পত্তি ত্যাগ করে আসেন এবং নিজের অন্ত্যেষ্টিক্রিয়া পর্যন্ত সম্পন্ন করেই এখানে আসেন, সব ছেড়ে ছুড়ে দিয়ে। সারা শরীরে ভস্ম মাখেন, জটাজুটোধারী হন এবং প্রায়শই পোশাক পরিধান করেন না। যদিও কিছু শ্রী দিগম্বর নাগা সাধুরা কটি বস্ত্র ব্যবহার করে থাকেন। এদের বাসস্থান সবসময় দুর্গম পাহাড়, গুহা বা আশ্রমগুলোতেই হয়। এরা কঠোর অনুশাসনে থাকেন এবং কুম্ভ মেলার সময় কেবলমাত্র জনসম্মুখে আসেন। তার আগে ওনারা ওই পাহাড় বা গুহায় বাস করেন। ওনারা দিনে একবার মাত্র খাবার গ্রহণ করেন, যা ভিক্ষা করেই জোগাড় করতে হয়। ৭টি বাড়ির বেশি ভিক্ষা ওনারা নিতে পারেন না। ওই যা ভিক্ষা পায় ওটা দিয়ে ওনাদের পেট ভরতে হয়। আধ্যাত্মিকতা এবং শক্তি। শঙ্করাচার্যের সময় থেকে শুরু হওয়া এই ধারাতেই তারা শাস্ত্র এবং যুদ্ধবিদ্যায় পারদর্শী এবং প্রয়োজনে ধর্ম রক্ষায়ও অংশ নেন। মহিলা নাগা সাধুরাও আছেন। মহিলারাও অনেক সন্ন্যাসী হতে পারেন, যার জন্য দীর্ঘ ৬ থেকে ১২ বছর তাদের ব্রহ্মচর্য পালন করতে হয় এবং গুরুকে প্রণাম করতে হয় যে তাদের কোনো পিছুটান নেই। এটা এইভাবেই তারা ওখানে আসতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর জয় কপিল মুনির জয় বলে লিখে যাবেন অবশ্যই ভিডিও শেষে। আর বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। খুব ঠান্ডা পড়েছে, মকর সংক্রান্তি বলেই বেশি ঠান্ডা। আস্তে আস্তে ঠান্ডাটা কেটে যাবে, কারণ মকর সংক্রান্তি অবধি বেশি ঠান্ডা থাকে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবে আমার পাশে থাকুন। তো আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। জয় কপিল মুনির জয়।